সবার এই বাংলাতে কর্মসংস্থান করে যে স্বনির্ভর বাংলার স্বপ্ন আমরা দেখেছি, সেটা এই বাংলার মাটিতে দৃষ্টান্ত হিসেবে স্থাপন করে বাংলার মানুষ বাস্তবায়িত করবে। এবং যত দ্রুত সম্ভব আপনারা এখানে কাজ পাবেন, কাউকে আর ফেরত যেতে হবে না। আমি আবার সেটা সকলকে কথা দিয়ে যাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনালাম, পরিযায়ী শ্রমিকদের নিয়ে কি বলেছিলেন সেটা শুনলেন। এরপরে দুটো ঘটনার কথা বলবো, একটা মালদার হরিশ্চন্দ্রপুরে, আরেকটা দক্ষিণ 24 পরগনার উস্তিতে। প্রথমে মালদার ঘটনাটা বলা যাক। বাড়িতে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা, অন্যদিকে বাজারের মূল্যবৃদ্ধি পুরো তুঙ্গে। সামান্য দৈনন্দিন কিছু জিনিস কিনতে গিয়ে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তে মাথায় হাত পড়ে যাওয়ার জোগাড়। আর এইদিকে মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা আলমগীর আলম। আলমগীর আলমের বাড়িতে 4টে সদস্য, 4জন সদস্য, স্ত্রী এবং 2 সন্তান। এই নিয়ে তাদের সংসার। দিনের শেষে কি খাবেন তারা? অনেক সময় না খেয়েই কেটেছে দিন, কিন্তু এটা বললে তো আর হয় না, কিছু তো খেতে হবে। কিভাবে চলবে তাদের সংসার? এই চিন্তায় আলমগীর দিনের পর দিন কাটিয়েছেন। অবশেষে এক দরজা থেকে অন্য দরজায় তিনি ঘুরে বেরিয়েছেন একটা শুধুমাত্র কাজের সন্ধানে। কিন্তু দিনের শেষে হতাশা, নিরাশা, কারণ কাজ তিনি পাননি। এ দরজা থেকে ও দরজা ঘোরা শুধুই মাত্র সার হয়েছে তার। দিনের শেষে নিটফল শূন্য, বড় 0 আলমগীর আলমে। অবশেষে তিনি এক কাজ পেলেন, কিন্তু সেটা এ রাজ্যে নয়। তার জন্য তাকে যেতে হয়েছিল চেন্নাইয়ে। চেন্নাইয়েতে তিনি বেশ কিছুদিন কাজ করেছিলেন। তারপর চেন্নাই থেকে তিনি চলে আসেন। এবার পরিকল্পনা করেন হায়দ্রাবাদে যাবেন পরবর্তী কাজের জন্য। সেই মতো তিনি তার সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেন। ঠিক ট্রেনেতে ওঠার আগে তার স্ত্রীকে তিনি ফোন করেন। ফোনে বেশ কিছুক্ষণ কথা হয় তাদের। বোধহয় এটা তারা দুজনেই বুঝতে পারেননি এটাই তাদের শেষ ফোনে কথা বলা, বা শেষ দুজনের সঙ্গে কথা বলা। এই ফোনের পরে যখন আলমগীরের স্ত্রী তাকে ফোন করেন আর ফোন পান না, ফোন রিং হতে থাকে, এরকম হতে থাকে, চিন্তা ক্রমশ বাড়তে থাকে। অবশেষে তার স্ত্রী আলমগীরের কয়েকজন সহকর্মী যারা হায়দ্রাবাদে ছিলেন তাদেরকে ফোন করেন। ফোনে যোগাযোগ করেন, তাদের কাছে জানতে চান আলমগীরের কি খোঁজ, আলমগীরের কি খবর সেটা জানার জন্য। তাদের কাছেও সেই মুহূর্তে কোনো খবর থাকে না ঠিক আলমগীর কোথায় আছে। তারা বলেন যে খবর নিয়ে জানাবেন। তারা খবর নেন, থানাতে অভিযোগ করেন। টানা 8 দিন নিখোঁজ থাকেন আলমগীর, কোনো খবর পাওয়া যায় না। অবশেষে যখন খবর আসে, কিন্তু সেটা অত্যন্ত মর্মান্তিক এক খবর। আলমগীরকে পাওয়া যায়। হায়দ্রাবাদ স্টেশন, তার পরে স্টেশন, ঠিক তার মাঝে যে রেল লাইনের পাশেই এক জঙ্গল থেকে পাওয়া যায় আলমগীরের দেহ। সেই দেহ ছিল ক্ষত বিক্ষত। এই খবর জানার পরে স্ত্রীর অবস্থা বোঝাই যাচ্ছে ঠিক কি হয়েছিল। বাড়িতে 2 নাবালক সন্তান। স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। কোথা থেকে কোথায় যাচ্ছিল? চেন্নাইতে কাজ করছিল? চেন্নাই থেকে কোথায় যাচ্ছিল? হায়দ্রাবাদ। আচ্ছা, তারপরে কথা হয়েছিল? ট্রেনে ওঠার কথা হয়নি। এদিক থেকে ফোন রিসিভ করে না। ঋণ হয়েছে, ফোন ফোন রিসিভ হচ্ছে না। ওর সঙ্গে কি আর কেউ যাচ্ছিল? না, ওই একাই যাচ্ছিল। আমি একাই যাচ্ছি ওখানে। এখানে আমার কাজ করতে পারি না, অন্য জায়গায় যাবো। হ্যাঁ, খুঁজেছি, 8 দিন ভর খুঁজেছি, খুঁজে পাইনি। সব ফোনে সব ফোন লাগাই, ফোন রিং হয়, রিসিভ হয় না। খোঁজাখুঁজি চলতে গত 7-8 দিন পরে তার মৃতদেহ রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়। সেটা আমরা RPF এর ক্যাম্পে গিয়ে আমরা জানতে পারি কেউ ধাক্কা দিয়ে খুন করেছে ট্রেন থেকে ফেলে। সঙ্গে কি কেউ ছিল নাকি? না, সঙ্গে কেউ ছিল না। পুরো সংসারটাই নির্ভর ছিল আলমগীরের উপরে।
তিনিই একমাত্র রোজগেরে ছিলেন এই সংসারে। শোকের মাঝেও একটা যেন ভবিষ্যৎ অন্ধকার, এই চিন্তা দানা বাঁধতে থাকে। আর দানা বাঁধাই বা কেন, এই চিন্তায় ডুবে যান তার স্ত্রী। কিন্তু এই পুরো ঘটনা, পরিযায়ী শ্রমিক কাজের অভাবে ভিন রাজ্যে পাড়ি দিলেন, কাজ করলেন, বা চেন্নাইতে তিনি কাজ করেছিলেন, হায়দ্রাবাদে তো যাওয়ার আগেই তার মৃত্যু হলো। এই যে পুরো ঘটনা, এখানে কিন্তু কোনো এই ঘটনার পরে যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, কোনো প্রশাসনের কেউ বা বিধায়ক বা কোনো সাংসদকে দেখতে পাওয়া যায়নি আলমগীরের বাড়িতে, বা তার স্ত্রীর পাশে দাঁড়াতে দেখতে পাওয়া যায়নি কাউকে। এটা গেল মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা। এরপরে আপনাদেরকে বললাম দুটো ঘটনা। এরপরে দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি, এখানেও একই ঘটনা, পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে ভিন রাজ্যে গিয়ে। মঞ্জুর হলেন দক্ষিণ চব্বিশ পরগনার উস্তির বাসিন্দা। ইনি অন্ধ্রপ্রদেশে আছেন টানা 10 বছর। এক জরি বোনার কারখানায় তিনি কাজ করেন। কাজ চলছে 10 বছর, তিনি সেখানে কাজ করছেন। হঠাৎ সেই কারখানা থেকে ফোন আসে মঞ্জুরের বাড়িতে। ফোনেতে কি বলা হয়? ফোনেতে বলা হয় 25,000 টাকা দাবি করা হয় এই ফোনে। আর শুধু দাবি নয়, 25,000 টাকা যেমন দাবি করা হয়, তার সঙ্গে এটাও বলা হয় যদি এই টাকা না দিতে পারে তার পরিবার, তাহলে প্রাণে মারার হুমকি। মঞ্জুরের পরিবার এই টাকা যদি না দেয় প্রাণে মেরে দেবে। অভাব অনটনের সংসার মঞ্জুরে, আর তাই তো তিনি ভিন রাজ্যে গেছেন। এই রাজ্যে পরিবার পরিজন ছেড়ে তিনি ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। অভাব অনটনের সংসার। এই অভাব অনটনের মাঝে 25,000 টাকা দেয়াটা সম্ভব হয়নি তাদের পক্ষে, কিন্তু অনেক কষ্টে 6,000 টাকা জোগাড় করেছিলেন তার পরিবারের সদস্যরা। সেই টাকা যে ফোনে মঞ্জুরের ফোন বা প্রাণের হুমকি দিয়ে যে ফোন আসে মঞ্জুরের পরিবারের কাছে, সেই নাম্বারে পাঠিয়ে দেওয়া হয় মঞ্জুরের পরিবারের তরফ থেকে। পরিবারের সদস্যরা ভাবলো ঠিক আছে, এতেই মিটে গেল, এবার পরিবারের প্রিয়জন বা মঞ্জুর কিছুদিন পরে বাড়ি চলে আসবে। না, তাদের ভাবনাতেই ছিল গলদ। পরিবারের সেই প্রিয়জন মঞ্জুর বাড়িতে ফেরেননি, কিন্তু কিছুদিন পরে খবর আসে যে মারা গেছে। যদিও পরিবারের সদস্যরা এটা মোটেও স্বাভাবিক মৃত্যু বলে মেনে নেননি, কারণ তাদের কাছে যে কয়েকদিন আগেই তো ফোন এসেছিল, 25,000 টাকা চাওয়া হয়েছিল, না দিতে পারলে বলা হয়েছিল প্রাণে মেরে দেবে। খুব সহজেই তারা বুঝতে পারলো যেহেতু 6,000 টাকা দিয়েছে, বাকি টাকা তারা দিতে পারেননি, ওই জন্য তাদের সন্তানকে মেরে ফেলা হয়েছে। থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের হলো, অভিযুক্তদের শাস্তিরও দাবি করা হলো, কিন্তু প্রিয়জন তো আর ফিরে পাবেন না তারা। 25,000 টাকা পাঠাও, না দিলে ওকে জানে মেরে দেওয়া হবে। তা রাত 12টার সময় ফোন করেছিল একটি নাম্বার থেকে, সেই নাম্বারটা দেওয়া হয়েছে ওখানে প্রশাসনকে। আর দ্বিতীয় কথা, বাড়ির লোক, মেয়ে ছেলে মহিলা তাকে ফোন করে পেরেশান করেছে যে এই রাতের মধ্যে না দিলে মেরে দেওয়া হবে। এই যে দুটো ঘটনা বললাম, একটা মালদার হরিশ্চন্দ্রপুর, 2 নম্বরে বললাম দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি, দুটোই ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন বাংলার শ্রমিকরা। কাজের সন্ধানে, অভাবের তাড়নায়, অভাব মেটাতে তাদেরকে পাড়ি দিতে হয়েছিল ভিন রাজ্যে। কিন্তু শুধু এই দুটো ঘটনা নয় তো, এখানেই তো শেষ নয় এই তালিকা যে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হবে। তালিকা তো অনেক দীর্ঘ। এই 11ই জানুয়ারির দিকে যদি একটু নজর দেওয়া যায়, মুর্শিদাবাদে, এখানেও তো রিন্টু শেখ নামে এক পরিযায়ী শ্রমিক গিয়েছিলেন মুম্বাইতে কাজ করতে। হাতুড়ি মেরে তাকে পিটিয়ে খুন করা হয়েছিল। এই মুর্শিদাবাদেরই তো বেলডাঙ্গা, যেখানে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল ভিন রাজ্যে, যে ঘটনাকে নিয়ে এত রণক্ষেত্র চেহারা নিল। মুর্শিদাবাদে বেলডাঙ্গা, তারপরে ছাড়াও আছে কোচবিহারে শীতলকুচি, সেখানেও পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে ভিন রাজ্যে গিয়ে। এই যে ঘটনাগুলো পরপর বললাম আপনাদেরকে, এবার আরেকবার শুনে নেওয়া যাক
এই ঘটনার পরে একটু লিঙ্ক করে নেওয়া যাক। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে কি বলেছিলেন শুনুন, আরেকবার শুনে নিন কি বলেছিলেন তিনি। সবার এই বাংলাতে কর্মসংস্থান করে যে স্বনির্ভর বাংলার স্বপ্ন আমরা দেখেছি, সেটা এই বাংলার মাটিতে দৃষ্টান্ত হিসেবে স্থাপন করে বাংলার মানুষ বাস্তবায়িত করবে এবং যত দ্রুত সম্ভব আপনারা এখানে কাজ পাবেন, কাউকে আর ফেরত যেতে হবে না। আমি আবার সেটা সকলকে কথা দিয়ে যাচ্ছি। এখনো তো এই বাংলার মানুষকেই যেতে হচ্ছে ভিন রাজ্যে কাজের সন্ধানে, সংসার চালাতে। পরিবার এখানে, পরিবার পরিজনকে রেখে তাদের দুবেলা দুমুঠো অন্ন জোগানোর জন্য যেতে হচ্ছে ভিন রাজ্যে। ভোট আসছে, ভোট গেছে আগেও, 2026-এ ভোট আসছে, তার আগে নেতা মন্ত্রীদের ভুরি ভুরি কথা, ঠিক ঠাকুমার ঝুলির যেমন হয়, ঝুলি ভর্তি কথা, এই হবে ওই হবে, আপনাদেরকে এই করা হবে, আপনাদের জন্যই কাজের সন্ধান, কিন্তু আদতে তো সেটা দেখা যাচ্ছে না। যার জন্যই তো যেতে হচ্ছে ভিন রাজ্যে, এই রাজ্যে শ্রমিকদের পাড়ি দিতে হচ্ছে ভিন রাজ্যে। সবার শেষে বা দিনের শেষে একটাই প্রশ্ন, এ শেষ কোথায়? বাংলায় কাজ কবে থেকে পাবে যার জন্য ভিন রাজ্যে যেতে হবে না, আর তাদের পরিবারকে চিন্তায় থাকতে হবে না যে আমার প্রিয়জন, আমার পরিবারের সদস্য যিনি বাইরে গেছেন তিনি কেমন আছেন, আদৌ তাকে যেভাবে দেখেছি সেভাবে দেখতে পাবো কিনা? প্রশ্ন একটাই, এর শেষ কোথায়, কবে হবে এর শেষ? প্রশ্ন থেকেই যায়, কিন্তু উত্তর অমিল, উত্তর অধরা।